আসসালামু আলাইকুম, কি আছো লাবিবা? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছি বলতে মানে খুব ঝামেলায় ছিলাম এখনো। আমার ল্যাপটপটা একটু সমস্যা হচ্ছে আর কি। ল্যাপটপটা কালকে কোনো মতেই ওপেন করতে পারছিলাম না, শুধু হচ্ছে তোমার আপডেটিং এরকম ঘুরতেছে কোনো মতেই পারছিলাম না। আজকেও সেম সমস্যা। পরে হচ্ছে অনেকক্ষণ পরে আর কি ইউটিউব দেখে থেকে যে কি হয়েছে আর কি, ওটা মানে ফাইনালি হচ্ছে তোমার আজকে মানে করতে পারলাম আর কি, ল্যাপটপ ওপেন করতে পারলাম, নাহলে আজকেও দেখা যেত যে ক্লাস নিতে পারতাম না আর কি। আচ্ছা, এই জন্যই আসলে কালকে নিতে পারি নাই ক্লাসটা, ল্যাপটপই ওপেন করতে পারি নাই। কালকে তোমাদের সাথেও ক্লাস ছিল, সেকেন্ড ইয়ারের সাথেও ক্লাস ছিল, দুইটা ক্লাস ছিল আর কি। আচ্ছা, তো দেখি আমরা জানিয়ে দিয়েছিলাম যে কে কে আছে, আসুক একটু। অর্থায়নের লক্ষ্য পড়েছিলাম, তোমাদের তো সিটি শুরু হচ্ছে মনে হয় 5 তারিখ থেকে, তাই না? জি ম্যাম। তো সিটির আগে তোমাদের সাথে এটাই আমার লাস্ট ক্লাস। জি ম্যাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে শুধু এই অধ্যায়টা দিয়েছে আর এমসিকিউ প্রশ্ন হবে। তো যেই দিন যে টপিকস গুলো আমি পড়িয়েছি ওগুলা তো তোমার মানে গুরুত্ব দিয়ে পড়বা। আর যেহেতু শুধু একটা অধ্যায় থাকছে, তোমরা অধ্যায়ের পেছনে যে এমসিকিউ গুলো ওগুলো যদি ভালো করে পড়ো আর ক্লাসটা ফলো করো, তাহলে ইনশাল্লাহ সবই হচ্ছে তোমার মানে কমন করবে, পারবা। আচ্ছা, তাহলে হচ্ছে একটু দেখি আমরা দিকে কে আসতেছে, তারপরে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। মাত্র মানে তুমি ছাড়া হচ্ছে জান্নাত, রাইসা, দুজন আছে আর কি। জি, হ্যাঁ, তো আর একটু দেখি কি আছে, সবাইকে একটু নিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করি। সাদিয়া আফরিন, ফারজানা চৌধুরী, আচ্ছা, তো হচ্ছে আমরা এখন একটু শুরু করি। মোটামুটি যেহেতু 5 জন আছে, বাকিটা আসুক দেখি, কারণ আমাদের সময়ের একটা নির্দিষ্ট থাকে। তো দেখো, আমরা গতদিন অর্থায়নের লক্ষ্য একটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল মুনাফা সর্বোচ্চকরণ। তো আজকে আমরা আরেকটা লক্ষ্য দেখব, যে সম্পদ সর্বোচ্চকরণ। তো প্রথমে আসলে আমাদের এই সম্পদ আর মুনাফার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, যে আমরা দুইটা কি বাড়ানোকে বলছি আমার লক্ষ্য। ঠিক আছে, তাহলে মুনাফা জিনিসটা কি, যেটা তো আমরা জানি যে ব্যবসা থেকে যে আয়টা হয় সেটা হচ্ছে মুনাফা। আর সম্পদ বলতে আসলে কি বোঝায়? সম্পদ বলতে আসলে বোঝায় একটা ফার্মের বর্তমান মূল্যকে বাড়ানো। এখন তোমরা এতদিন শুধু বর্তমান মূল্য শিখে এসেছো বা জেনে এসেছো নবম শ্রেণী থেকে। তো বর্তমান মূল্যটা হচ্ছে তোমরা কি সেটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা নেই। তো হচ্ছে যে সেটাই আসলে আজকে আমরা দেখবো, যে প্রথমেই জেনে নিব সম্পদ সর্বোচ্চকরণ বলতে কি বোঝায়। তো দেখো, সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝাচ্ছে যে সম্পদ সর্বোচ্চকরণ বলতে একটি ফার্মের বা একটি কার্যক্রমের বা একটি প্রকল্পের বর্তমান মূল্য বা সম্পদ, ব্র্যাকেট লিখেছে দেখো, ওয়েলথ সর্বোচ্চকরণকে বোঝায়। এখন বর্তমান মূল্য কি? বর্তমান মূল্য থেকে তুমি যদি তোমার প্রাথমিক বিনিয়োগের টাকাটাকে বাদ দিয়ে দাও, তাহলে সেটাকে আমরা বলি বর্তমান মূল্য। এটা হচ্ছে তোমার ফিনান্সের ভাষায়, যে বর্তমান মূল্য বাড়ালেই আমরা বলবো সম্পদটা বেড়েছে। কিন্তু সাধারণ লোকের কাছে
তার যে সম্পদ আছে, সম্পদটা কি দিয়ে হয় বলতো? একটা মানুষের মুনাফা থেকেই কিন্তু সম্পদ হয়। তো মুনাফাটা বাড়ার পরে যখন সম্পদটা সে বাড়াতে পারবে, তখনই তার আসলে ফার্মের সম্পদ সর্বোচ্চকরণ হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি ব্যবসা করে মুনাফা করেছো 1,00,000 টাকা। ওই 1,00,000 টাকা দিয়ে তুমি আবার হচ্ছে নতুন একটা ব্যবসা শুরু করলে, বা তুমি ওই 1,00,000 টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করলে। এই যে তোমার মুনাফা থেকে তুমি তোমার সম্পদটাকে বাড়ালে, এটাকে আমরা বলছি যে সম্পদ সর্বোচ্চকরণ। তো আলটিমেটলি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা যে কোনো ব্যক্তির তোমার হচ্ছে সম্পদ বা বাড়ানোই হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য। তোমার বাবা যদি কোনো সিম্পলি দোকানও দিয়ে থাকে, তার কিন্তু মূল উদ্দেশ্য হবে তার দোকানটাকে কিভাবে সে বড় করতে পারে, দোকানটাকে সে কিভাবে বাড়াতে পারে। তো দোকান বড় করতে গেলে, বাড়াতে গেলেই কিন্তু তার মুনাফা বা প্রফিটকে বাড়াতে হবে। তাহলে মূল মূল কথা যে একজন লোক ব্যবসা করেই হচ্ছে ওয়েলথ বা সম্পদকে বাড়ানোর জন্য। আর ফিনান্সের ভাষায় আমরা এই সম্পদটাকে বলবো নিট বর্তমান মূল্য বৃদ্ধি করা। তো দেখো সেটাই বলেছে যে তোমার এখানে আই.এম. পান্ডে, উনি হচ্ছে একজন বিখ্যাত ফিনান্সিয়াল। উনি হচ্ছে বলেছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মিনস ম্যাক্সিমাইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ এ কোর্সেস অফ অ্যাকশন টু শেয়ার হোল্ডার। আমাদের ইংরেজিটা দরকার নেই, আমরা জাস্ট একটু জেনে রাখি। আমরা বিবিএ তে গেলে কিন্তু আবার এই লাইনটাই আমাদের খাতায় লিখতে হবে। তো এখন একটু ম্যাম এটা জেনে কি নিলাম। ভাষা বোঝাচ্ছে? হ্যালো, হ্যাঁ, কে বলছো? ম্যাম ফারজানা। হ্যাঁ, মিস ওটা কি বুঝাচ্ছে? কোনটা কি বোঝাচ্ছে? যে এমপি। আচ্ছা, এনপিভি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা পিভি বুঝে এসেছি না ক্লাস 9-10 এ? পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। জি ম্যাম। আর এনপিভি হচ্ছে নিট বর্তমান মূল্য। ঠিক আছে? তো নিট বর্তমান মূল্য কি সেটাই আমি তোমাদেরকে বুঝাচ্ছি। নিট বর্তমান মূল্য হচ্ছে তোমার বর্তমান মূল্যর যতগুলো তোমার আয় আসবে, তার থেকে যদি আমরা প্রকল্পের ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে নিট বর্তমান মূল্য। তো সেটাতেই আমরা আসতেছি। তো নিট বর্তমান মূল্য বাড়ানোকে আমরা বলবো যে সম্পদ সর্বোচ্চ হয়েছে। একটা প্রতিষ্ঠান নিট বর্তমান মূল্য বাড়লেই বা এনপিভি বাড়লে আমরা বলবো যে সম্পদ সর্বোচ্চকরণ হয়েছে। তো বলেছে যে দেখো, এই আই.এম. পান্ডেও একই কথা বলেছে, শেয়ার হোল্ডারদের জন্য কোনো কার্যক্রমে নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণই সম্পদ সর্বোচ্চকরণ বলে। মানে যখন একটা শেয়ার হোল্ডারের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবো, মানে আমরা বড় কোম্পানির দৃষ্টিকোণ থেকে চিন্তা করব, তখন আমার এনপিভিটা বা নিট বর্তমান মূল্যটা বাড়ালে আমার সম্পদটা বাড়বে। আমরা বর্তমান মূল্য কি সেটা আমরা জানি, জাস্ট বর্তমান মূল্য থেকে আমরা যদি তোমার হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ বা তোমার ব্যয়টাকে বাদ দিয়ে দিই, প্রকল্পের আয়গুলো থেকে আমরা যদি ব্যয়টাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে যেটা থাকবে, বর্তমানে আমাদের হাতে যেটা থাকবে, সেটাকে আমরা বলছি নিট বর্তমান মূল্য। দেখো, নিট বর্তমান মূল্যের সংজ্ঞা দিয়ে দিয়েছে। নিট বর্তমান মূল্য হচ্ছে একটি প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য ও প্রকল্প ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। মানে হচ্ছে জাস্ট তোমার বর্তমানে আমরা যেই তোমার টাকাটা পাচ্ছি, সেটা থেকে আমার ব্যয়টাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই হচ্ছে আমি নিট বর্তমান মূল্যটা পেয়ে যাব। ঠিক আছে? এটাই বলেছে। এবং এই জিনিসটা আমরা আবার সূত্রের আলোকে দেখবো। দেখো, বলেছে যে এটি একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য বা সম্পদ পরিমাপের জন্য আমরা নিম্নোক্ত সূত্রটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এনপিভি এটা আমাদের অঙ্ক করা লাগবে, কিন্তু এই চ্যাপ্টারে না। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমাদের শুধু থিওরি। থার্ড চ্যাপ্টার না ম্যাম? থার্ড চ্যাপ্টারে না, এই এনপিভি থার্ড চ্যাপ্টারে শুধু আমরা পিভি করব। ঠিক আছে? মানে প্রেজেন্ট ভ্যালু। এনপিভি যে ওকে ম্যাম। আমরা করব হচ্ছে তোমার একদম অষ্টম অধ্যায়ে। ঠিক আছে? অষ্টম অধ্যায়ে আমরা মূলধন বাজেটিং নামে আমাদের একটা অধ্যায় আছে, সেখানে যে আমরা এনপিভিটা করব। তো তখন তো অঙ্কের দিকটা আমাদের একদম ক্লিয়ার হবে। তো এখন আমরা একটু জেনে নিব এনপিভিটা কি। আবারও আমি বলছি, সংজ্ঞাটা সবাই সুন্দর করে পড়বে। নিট বর্তমান মূল্য বা এনপিভি হচ্ছে একটি প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য ও প্রকল্প ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। দেখো, আয় এবং ব্যয়, এই যে খেয়াল করে দেখো, এই যে ব্যয়টা আর হচ্ছে নগদ প্রবাহ যেটা আমার প্রতিষ্ঠানে আসতেছে, সেটা তো হচ্ছে আমার আসলে আয়। তো এই আয় ও ব্যয়ের যে বর্তমানে যে পার্থক্যটা বা তোমার ব্যবধানটা, সেটাকে আমরা বলছি যে নিট বর্তমান মূল্য। এখন দেখো সূত্রটা কিরকম। সূত্রটা হচ্ছে, এই যে আমি একটু স্ক্রিনটাকে উপরে উঠাই, দেখো,
সূত্রটা হচ্ছে এনপিভি সমান সমান দিয়ে বলেছে ডাব্লিউ, এখানে ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে ওয়েল, সম্পদ। আমরা কিন্তু একটু আগেই দেখে এসেছি এনপিভি আর সম্পদ জিনিসটা একই। সাধারণ অর্থে আমরা সম্পদ বলছি আর শেয়ার হোল্ডাররা বলছে হচ্ছে এনপিভি। তো তুমি এনপিভি বা তোমার ওয়েলথ বা তোমার সম্পদ, ওয়েলথ থেকেই তোমার ডাব্লিউটা নিয়েছে। তুমি কিভাবে বাড়াতে পারো এটা সূত্রটা দেখো, CF1 ডিভাইডেড বাই 1 প্লাস k টু দি পাওয়ার 1 প্লাস, আবার দেখো এরকম অনেকগুলো গিয়েছে। তো তোমরা ভয় পাওয়ার কারণে শুধু খেয়াল করে দেখো যে আমরা 9-10 এ আসলে এই সূত্রটা কি করেছে, শুধুমাত্র সেই জিনিসটাই আসলে একটু চেঞ্জ হয়েছে। আমরা কি করেছিলাম খেয়াল করে দেখো, একটু আমি এখানে লেখার চেষ্টা করি। আমরা করেছিলাম যে পিভি সমান সমান এফবি, উপরে এটা কিন্তু আমি এফ লিখেছি, দেখো আর এর মতো হয়ে গেছে, 1 প্লাস আই টু দি পাওয়ার, উপরে লিখেছিলাম আমরা এন। খেয়াল করে দেখো এই সূত্রটা আমরা পিভি হচ্ছে আমরা শিখেছিলাম, এটা কিন্তু এফ মেরা, আমি যে দাগটা ডাবল পড়ে গিয়েছে। তো এই যে পিভি সূত্র এটা আমরা শিখেছিলাম, দেখো এটাই কিন্তু সেম, এখানে শুধুমাত্র এফ বি জায়গায় সিএফ দিয়ে নগদ প্রবাহ বোঝায় সেটা বোঝানো হয়েছে। তাহলে যে 1 2 3 এরকম কেন গেল, কারণ একটা প্রতিষ্ঠান আমরা যখন 9-10 অঙ্ক করেছি শুধুমাত্র একটা বছরের অঙ্ক করেছি। তো এখন যেহেতু আমরা বড় হয়েছি, তো আমাদের শুধু একটা বছরের করলে হবে না, আমাদের প্রতিটা বছর নগদ প্রবাহগুলো চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি এই সূত্রটা থেকেই কিন্তু এটা হলো, দেখো যে শুধুমাত্র এফবি জায়গায় আমাদের কত এখানে বছর পর্যন্ত করতে হবে? সাধারণত তোমাদের আসে এটা 5 বছর, এর উপরে আসে না, ঠিক আছে, 5 বছরই আসে। তো এই 5 বছর পর্যন্ত সর্বোচ্চ 9-10 লেভেলে, সরি কলেজ লেভেলে, এরপরে আসে না। তো বুঝতেই পারছো যে প্রতি বছরে তোমার কি হবে, টাকার অ্যামাউন্ট গুলো মানে ক্যাশ ফ্লো গুলো চেঞ্জ হবে। আর আমরা 9-10 এ করে এসেছি কি আমাদের একটাই টাকার অ্যামাউন্ট ছিল, সেটা 20 বছরের জন্য করেছি, 10 বছরের জন্য করেছি এরকম। কিন্তু এই কলেজে এসে হবে কি আমরা ওইটা তো করবোই, তার সাথে আমাদের প্রতি বছরই টাকার অ্যামাউন্ট গুলো চেঞ্জ হবে। এই জন্য সূত্রটাতে যে প্লাস প্লাস দিয়ে এন পর্যন্ত গিয়েছে। এন মানে কি, তোমার যততম বছর থাকবে তুমি তততম বছরে যে অঙ্কটা শেষ করবা। ধরো তোমার প্রশ্নে যদি 3 বছর থাকে তাহলে তোমার এখানে এন হবে না, তুমি এখানে লিখবা 3, এখানেও 3 বছরের ক্যাশ ফ্লো। যদি 5 বছর থাকে তুমি এখানে লিখবা 5 বছরের ক্যাশ ফ্লো আর পাওয়ারে লিখবা 5। ঠিক আছে, তো এগুলা হচ্ছে তোমার বর্তমান মূল্য। এই বর্তমান মূল্যগুলাকে আমরা যোগ করব, যেগুলাকে আমরা ক্যাশ ফ্লো দিয়ে বুঝাচ্ছি। দেখো ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদ প্রবাহ, এগুলাকে আমরা যোগ করে CF0টা বাদ দিয়ে দিব। তাহলে CF0 কি, CF0 হচ্ছে ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো বা নগদ বহিঃপ্রবাহ বা প্রাথমিক বিনিয়োগ, এই শব্দগুলো একই। তার মানে একটা প্রতিষ্ঠানের এনপিভি মানে হচ্ছে তার সব বর্তমান মূল্যের সবগুলোকে আমরা যোগ করব, করে আমরা আমাদের যে নগদ বহিঃপ্রবাহটা বা ব্যয়টা হয়েছে সেটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা এনপিভি পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমার যদি এরকম প্রতি বছরে বছরে আমার টাকার অ্যামাউন্ট চেঞ্জ না হয়, তাহলে আমার এনপিভি নরমালি হবে, তাহলে আমার এনপিভি হবে এন পি, বিটা কিরকম হবে যদি আমার টাকার অ্যামাউন্ট এরকম চেঞ্জ না হয়, দেখো তাহলে আমার এনপিভি কিন্তু আমি খুব সহজেই বের করতে পারবো, যেটা তোমরা আগে করে এসেছো। সিএ তারপর হচ্ছে তোমার 1 প্লাস আই, উপরে হচ্ছে তোমার এন, শুধু এখানে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি সি এফ 0। দেখো জাস্ট আমি এটা বোঝানোর জন্যই করলাম যে আমরা আসলে এটা আগেই করে এসেছি, এখানে শুধু আমরা ফিউচার ভ্যালু দিয়েছি, ফিউচার ভ্যালুর জায়গায় এখানে ক্যাশ ফ্লোটা বোঝাচ্ছে, নগদ প্রবাহটা একই জিনিস দুইটা। তো যদি আমাদের এরকম টাকার অ্যামাউন্ট একটা থাকে তখন আমাদের এখন তখন আর এরকম যোগ যোগ দিয়ে 1 2 3 এরকম করা লাগবে না, তখন শুধু আমরা একটা টাকার অ্যামাউন্ট থেকে আমাদের ব্যয়টাকে বাদ দিয়ে দিব, প্রশ্নে সব দেওয়াই থাকবে। তো এইখানে তো আমাদের অঙ্ক করা লাগছে না, জাস্ট আমি তোমাকে প্রত্যেকবার চেঞ্জ হবে হ্যাঁ নাকি ব্যয় যখন একটা? ব্যয় না, ব্যয় চেঞ্জ হবে না, ব্যয় একটাই থাকবে, প্রাথমিক বিনিয়োগ বা প্রকল্পের ব্যয় একটাই হয়। ধরো তুমি একটা মেশিন কিনেছো, ঠিক আছে, মেশিনের ব্যয়টাই হবে তোমার প্রকল্পের ব্যয়। অথবা তুমি প্রাথমিকভাবে বিনিয়োগ করেছো 1 লক্ষ টাকা, ব্যয়টা একটাই থাকবে, শুধুমাত্র তুমি যদি 5 বছরের জন্য ব্যয়টা করে থাকো তোমার 5 বছরের নগদ প্রবাহ গুলো ভিন্ন হবে। মানে তুমি কোনো বছর ওই প্রকল্পটা থেকে 10,000 পাওয়া, কোনো বছর পাবে 20,000, কোনো বছর পাবা 30,000, এইভাবে চেঞ্জ হবে। তো এখন তো এটা খুবই সোজা অঙ্ক, আমরা যখন অঙ্ক করব
তখন আমরা দেখবো। তো এখন তো আমাদের অঙ্ক লাগছে না, জাস্ট আমি তোমাদেরকে সূত্রটা বোঝানোর জন্য বুঝালাম যে এই সূত্রটা তোমরা 9-10 পড়েই এসেছো, কাজে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু এই যে CF0টা তোমাদের নতুন জিনিস। তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি পরীক্ষায় যদি আসে সম্পদ সর্বোচ্চকরণ কি, এক কথায় যদি আমাদের উত্তরটা আসে আমরা লিখবো যে সম্পদ সর্বোচ্চকরণ বলতে কোনো প্রকল্প বা ফার্মের নিট বর্তমান মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। শুধু এইটুকু শব্দ আমি খাতায় পেলে আমি খুশি। ঠিক আছে, যে নিট বর্তমান মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। এখন আরেকটা প্রশ্ন যদি হচ্ছে তাহলে নিট বর্তমান মূল্য কি? নিট বর্তমান মূল্য হচ্ছে প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য, প্রকল্প ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। দেখো পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। এই যে সূত্রটা কিন্তু আমাদের তাই দেখালো, একটি প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্যগুলো, এগুলো হচ্ছে নগদ প্রবাহের বর্তমান মূল্যগুলো আমরা যোগ করছি, আর পার্থক্য মানে যে বিয়োগ, শেষ থেকে পার্থক্য করছি আমরা ব্যয়ের সাথে পার্থক্য করছি, মানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিচ্ছি। আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিলে যেটা আমার হাতে থাকছে সেটাই হচ্ছে আমার নিট বর্তমান মূল্য। তো আশা করি তোমরা সবাই নিট বর্তমান মূল্য কি সেটা বুঝতে পেরেছো। নিট বর্তমান মূল্য আমি কেন বুঝালাম? কারণ সম্পদ সর্বোচ্চকরণ করতে হলে আমাদের নিট বর্তমান মূল্যকে বাড়াতে হবে। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের সম্পদকে বাড়াতে হলে আমাদের সেই প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্যকে বাড়াতে হবে। এখন আমরা দেখি যে অন্য পৃষ্ঠায় আমাদেরকে কি বলেছে। এখন আমরা একটু অপর পৃষ্ঠায় যাই। এখন দেখো অপর পৃষ্ঠায় যেটা বলেছে যে কোন একটি আর্থিক কার্যক্রমে নিট বর্তমান মূল্য বা সম্পদ ব্র্যাকেটে ডাব্লিউ দিয়ে লিখেছে তোমার ধনাত্মক হবে, ওই কার্যক্রমের কি গ্রহণযোগ্য হবে। মানে ধনাত্মক বলতে সবাই জানো, যদি উত্তরটি আমাদের পজিটিভ আসে তাহলে আমাদের ওই প্রকল্পটা আমরা ধরবো বা গ্রহণ করব। আর নিট বর্তমান মূল্য উত্তর যদি ঋণাত্মক আসে তাহলে আমরা ওই প্রকল্পটি বাতিলযোগ্য বা প্রকল্পটি আমরা গ্রহণ করব না। যখন আমরা অঙ্ক করব যদি আমাদের উত্তরটা পজিটিভ আসে তাহলে আমরা প্রকল্পটা নিব, আর উত্তরটা যদি আমাদের নেগেটিভ আসে তখন আমরা নিব না। ঠিক আছে, তো এগুলো আমরা এই প্রথম অধ্যায়টি পড়ে যাচ্ছে, আমাদের এমসিকিউ তে আসতে পারে, যেহেতু আমাদের পরীক্ষা এমসিকিউর উপর হবে, যে কখন আমরা নিট বর্তমান মূল্যটা গ্রহণ করব। যদি আমাদের পজিটিভ বা ধনাত্মক হয় তাহলে আমরা নিব, আর নেগেটিভ বা ঋণাত্মক হলে আমরা এটা গ্রহণ করব না। এখন বলছে যে সম্পদ সর্বোচ্চকরণ নীতি এটা নির্দেশ করে যে একটা ফার্মের মৌলিক লক্ষ্য হলো এই শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চকরণ। দেখো এই এই লক্ষ্যটা তোমার কি কি চিন্তা করে, যে একটা ফার্মের আসলে মূল লক্ষ্যই হচ্ছে শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চকরণ। আমি তোমাদেরকে আগে একটা কথা বলেছিলাম, আমরা যখন ফিনান্স পড়বো তখন আমরা একটু বড় দৃষ্টিকোণ থেকে পড়লে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। মানে লেখাটা একটু হালকা আসছে, তোমাদের কাছে বই আছে সবাই মিলিয়ে নিবা, আসলে তখনই বুঝতে পারবা যে আসলে যখন আমরা চিন্তা করবো যে একটা বড় কোম্পানি এটা শেয়ার ইস্যু করতে পারে, তাহলে শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চকরণ করা হচ্ছেই কিন্তু তোমার নিট বর্তমান মূল্যকে বাড়ানো। ঠিক আছে, তোমার একটা শেয়ারের যখন বাজার মূল্য বাড়বে, ধরি তুমি একটা শেয়ার কিনেছিলে 100 টাকা দিয়ে, তোমার প্রতিষ্ঠানটা খুব ভালো প্রফিট করতেছে, তার মুনাফা সর্বোচ্চকরণ হলো, বাজারে তো সুনাম ছড়িয়ে গেল। এখন তুমি তোমার শেয়ারের দাম বাড়বে, তোমার শেয়ারের দাম বাড়লে তোমার একটা একটা ফ্যাক্টরি থেকে তুমি দুইটা ফ্যাক্টরি করতে পারবা, দুইটা ফ্যাক্টরি থেকে তুমি তিনটা ফ্যাক্টরি করতে পারবা। তার মানে একটা প্রতিষ্ঠানের মৌলিক লক্ষ্যই কিন্তু তোমার শেয়ারের মূল্যটাকে বাড়ানো। ঠিক আছে, এটা যদি আমরা শেয়ারের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে। আর যদি আমরা ছোট প্রতিষ্ঠানের কথা চিন্তা করি তখন তো আমি বললামই, তখন আর শেয়ার আসবে না, তখন সেটা হবে তোমার একটা দোকান থেকে দুইটা দোকান বাড়ানো, বা দুইটা দোকান থেকে তিনটা দোকান বাড়ানো, এরকম। ঠিক আছে, তো এখন দেখো বলেছে যে কোম্পানি যদি কোনো কার্যক্রমের মাধ্যমে কোনো সম্পদ সৃষ্টি করতে পারে তবে তার কোম্পানির শেয়ারের বাজার মূল্যটা তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে বাড়বে, ক্লিয়ার করে দিয়ে দাগ করে গিয়েছে। এছাড়া একটা কোম্পানি স্থায়ী সম্পদ বৃদ্ধির মাধ্যমে সম্পদ বৃদ্ধি করতে পারে, যেটা তোমাদেরকে বারবার উদাহরণ দিচ্ছি, যে একটা কোম্পানি যদি স্থায়ী সম্পদও বাড়ে তাহলে তার সম্পদ বাড়ে। স্থায়ী সম্পদ এই যে দোকানের কথা যে বললাম, একটা দোকান থেকে দুইটা দোকান হলো, শুধুমাত্র যে শেয়ারের মূল্য বাড়লেই তোমার সম্পদটা বাড়বে সেটা না, তোমার স্থায়ী সম্পদ বাড়লেও তোমার সম্পদ বাড়বে। ঠিক আছে, স্থায়ী সম্পদ সেটা হতে পারে দোকান, সেটা হতে পারে ফ্যাক্টরি ভূমি, সেটা হতে পারে যন্ত্রপাতি, ঠিক আছে, সেটা হতে পারে তোমার অফিস বিল্ডিং, দালান কোঠা। তো শেয়ারের মূল্য বাড়লেও তোমার সম্পদ বাড়বে, প্লাস তোমার স্থায়ী সম্পত্তি বাড়লেও তোমার সম্পদ বাড়বে।
এখন বলেছে অর্থায়নের লক্ষ্য হিসেবে সম্পদ সর্বোচ্চকরণ বর্তমানে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, কারণ মুনাফা সর্বোচ্চকরণের মাধ্যমে যে সকল সমস্যা ছিল তা সম্পদ সর্বোচ্চকরণ দূর করে। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে মুনাফা সর্বোচ্চকরণের 3টা অসুবিধা ছিল। তো মুনাফা সর্বোচ্চকরণের যেহেতু 3টা অসুবিধা ছিল, সম্পদ সর্বোচ্চকরণের সেই 3টা অসুবিধা নাই। এই কারণে বর্তমান বিশ্বব্যাপী সবাই তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হিসাবে সম্পদ সর্বোচ্চকরণকেই বেছে নিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন, যে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, আমি কিন্তু একটা শব্দ অ্যাড করেছি মূল লক্ষ্য, তখন উত্তর হবে সম্পদ সর্বোচ্চকরণ। কিন্তু যদি আমি বলি একটা প্রতিষ্ঠানের লক্ষ্য কি, তখন দুইটাই হতে পারে, সেটা হতে পারে মুনাফা সর্বোচ্চকরণ ও সেটা হতে পারে সম্পদ সর্বোচ্চকরণ। কিন্তু যদি শুধুমাত্র মূল মূল শব্দটা আমি ইউজ করি তখন বুঝলাম না। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি আমি পরীক্ষায় প্রশ্ন করি যে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, তখন তার উত্তর হবে যে সম্পদ সর্বোচ্চকরণ। আমাদের তো দুইটা লক্ষ্য, একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে সম্পদ। কিন্তু আমরা মুনাফাটাকে কেন বললাম না, কারণ আমরা গত ক্লাসে দেখেছি মুনাফার কতগুলা অসুবিধা ছিল, এই কারণে এটা মূল লক্ষ্য আমাদের হতে পারে না। কিন্তু সম্পদ সর্বোচ্চকরণ সেই অসুবিধাগুলো দূর করে দিয়েছে। এখন কি কি অসুবিধা দূর করেছে সেটা আমরা এখন পড়বো। কিন্তু আলটিমেটলি এমসিকিউর প্রশ্ন বা এরকম প্রশ্ন যদি কেউ আমাদেরকে ভাইভাতে করে যে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, তখন আমরা নির্দ্বিধায় উত্তর দিব সম্পদ সর্বোচ্চকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। মুনাফা। মুনাফা না, মুনাফা তো আমি বলেই দিলাম, মুনাফা একটা সংক্ষিপ্ত ধারণা। ঠিক আছে, মুনাফা একটা সংক্ষিপ্ত ধারণা। মুনাফা আমরা সর্বোচ্চকরণ কি একটা স্বল্পমেয়াদী ধারণা। ঠিক আছে, মুনাফা আমাদের কোনো দীর্ঘমেয়াদী ধারণা না, সম্পদ আমাদের দীর্ঘমেয়াদী ধারণা। ঠিক আছে, তোমার বাবার নগদ টাকা আছে, মুনাফা, এটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমার বাবার 2টা দোকান আছে, তোমাদের একটা বাড়ি আছে, একটা সম্পদ আছে, এটা সহজে শেষ হবে না। ঠিক আছে, এই জন্য সম্পদ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ধারণা, এটাই আমাদের মূল লক্ষ্য। এখন আমরা দেখি যে আমাদের কি কি অসুবিধা ছিল যেটা সম্পদ সর্বোচ্চকরণ দূর করেছে। প্রথমেই দেখো নির্দিষ্টতা। গত ক্লাস আমরা দেখেছিলাম অস্পষ্টতা। মনে করে দেখো, আমাদের মুনাফা শব্দটা অস্পষ্ট ছিল, কিন্তু সম্পদ সর্বোচ্চকরণে সব নির্দিষ্ট করে দিয়েছে। দেখো কি নির্দিষ্ট করে দিয়েছে, বলে দিয়েছে সম্পদ সর্বোচ্চকরণ নগদ প্রবাহ ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নগদ প্রবাহ, খেয়াল করে দেখো, আমরা সূত্রে কিন্তু দেখেছি সিএফ, তার মানে এখানে তুমি ক্লিয়ার করে বলে দিয়েছে যে তুমি প্রতিষ্ঠানে যে নগদ প্রবাহগুলো আসবে সেগুলাকে তুমি যোগ করবা, আর সেখান থেকে বাদ দিয়ে দিবা হচ্ছে তুমি তোমার ব্যয়টা। কত ক্লিয়ার একটা কনসেপ্ট, এই জন্য এটা নির্দিষ্ট বা একটা ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু সম্পদ মুনাফা সর্বোচ্চকরণে কি ছিল, মুনাফাকে বাড়াও, কিন্তু কোন মুনাফাকে বাড়াবা, নিট মুনাফা বাড়াবা নাকি মোট মুনাফা বাড়াবা, কর পূর্ব বাড়াবা নাকি কর পরবর্তী বাড়াবা। ঠিক আছে, তো এই কারণে এই সম্পদ সর্বোচ্চকরণটা সবাই খুব পছন্দ করে, কারণ এখানে জিনিস নির্দিষ্ট করে দিয়েছে। সেটা কি, সেটা হচ্ছে নগদ প্রবাহ। বলেছে যে তুমি তোমার প্রতিষ্ঠানের নগদ প্রবাহকে বাড়াও। এখন বলতে পারো মিস নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ হচ্ছে তোমার যেই নগদটা তোমার প্রতিষ্ঠানে আসতেছে, ঠিক আছে, নগদ বিক্রি করলে তুমি যে নগদ টাকা পাচ্ছ সেটাকে আমরা বলছি নগদ প্রবাহ। আচ্ছা, এখন দেখো অন্যদিকে মুনাফা সর্বোচ্চকরণ মুনাফা ধারণার উপর প্রতিষ্ঠিত, কিন্তু মুনাফা ধারণাটি অস্পষ্ট। যেটা আমি বুঝিয়ে দিলাম যে মুনাফা ধারণাটি অস্পষ্ট, কিন্তু সম্পদের ধারণাটি স্পষ্ট, কারণ এখানে একদম তোমাকে বলে দিয়েছে যে তুমি এখানে নগদ প্রবাহকে বাড়াও। ঠিক আছে, এখানে তোমাকে আর কিছুই ডানে বামে কিছু চিন্তা করতে হবে না। এখন দেখো, আমরা আরেকটা অসুবিধা দেখেছিলাম, অর্থ সময় মূল্য বিবেচনা করে না, কিন্তু সম্পদ সর্বোচ্চকরণ অর্থ সময় মূল্য বিবেচনা করে। আমাদের যাদের কমন সেন্স আছে বা একটু বুদ্ধি আছে তারা কিন্তু সূত্র দিয়েই বুঝতে পারছি যে অর্থ সময় মূল্য বিবেচনা করে, তাই না? খেয়াল করে দেখো, একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম, আমি একটু আগের পৃষ্ঠায় যাই, একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম সেটা কিসের সূত্র বলো তো? প্রেজেন্ট ভ্যালুর সূত্র না? তো প্রেজেন্ট ভ্যালু থেকে তো এটা এসেছে, তাই না? হ্যাঁ, তাহলে এটা কোন চ্যাপ্টারে ছিল আমাদের? 9-10 এ অর্থের সময় মূল্য ম্যাম ছিল। থার্ডে। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের নাম কি ছিল? অর্থের সময় মূল্য, তাই না?
তার মানে কি জি, ম্যাম। সম্পদ সর্বোচ্চকরণ অর্থ সময় মূল্য এটাকে বিবেচনা করে। তো আমরা কিন্তু 9 10 শিখেছি যে অর্থ সময় মূল্য বিবেচনা করলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা যেটা নেওয়া হয় সেটা হচ্ছে তোমার সঠিক সিদ্ধান্ত হয়। কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ কিন্তু তোমার এই অর্থ সময় মূল্য বিবেচনা করে না, ওরা হচ্ছে শুধুমাত্র মুনাফাটাকে বিবেচনা করে। তাহলে সেই দিক থেকে চিন্তা করলেও আমার এই লক্ষ্যটা আমার জন্য ভালো। দেখো সেটাই বলেছে যে সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যে একটি প্রকল্প থেকে ভবিষ্যতে প্রাপ্ত নগদ প্রবাহগুলোকে বর্তমান মূল্যে রূপান্তরিত করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ আর্থিক মূল্য অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যে তা করা হয় না। আমরা কিন্তু দুটো কম্পেয়ার করছি মেয়েরা, খেয়াল করে দেখো দুটো পার্থক্য করছি। কেন তুমি সম্পদ সর্বোচ্চকরণকে তোমার প্রতিষ্ঠানের লক্ষ্য হিসেবে বেছে নিবা, এটার কারণটা করছি। কারণ মুনাফা সর্বোচ্চকরণের অসুবিধাগুলো কিন্তু তোমাকে পাশাপাশি বলে দিচ্ছি। খেয়াল করে দেখো নিচের লাইনটাতে কিন্তু তোমাকে মুনাফা সর্বোচ্চকরণের অসুবিধাগুলো বলে দিচ্ছে, আর উপরের লাইনগুলোতে তোমার সম্পদ সর্বোচ্চকরণের সুবিধাটাকে বলে দিচ্ছে। তুমি একটা প্রশ্ন পড়লেই তোমার দুইটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্রশ্ন দুইটা কি? একটা হচ্ছে তোমার ফার্মের মূল লক্ষ্য কেন সম্পদ সর্বোচ্চকরণ, মূল লক্ষ্য কেন সম্পদ সর্বোচ্চকরণ, তখন আমরা এই যে উপরে টিক চিহ্ন লাইনগুলো দিলেই হয়ে যাবে। আর যদি বলা হয় যে মুনাফা সর্বোচ্চকরণ আমাদের কেন মূল লক্ষ্য নয়, তখন এই যে দাগ দিয়েছি এই লাইনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে যে মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটি অস্পষ্ট, অর্থ সময় মূল্য বিবেচনা করে না, এই লাইনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন দেখো আরেকটা 3 নাম্বার পয়েন্ট বলেছে যে আর্থিক সুবিধার গুণগত ও পরিমাণগত গুণগত বিষয় বিবেচনা। আমি এই পয়েন্টটার নাম চেঞ্জ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা 3 নাম্বার পয়েন্ট, তোমরা খাতা নিয়ে বসেছো আমি জানি, সবাই খাতা সবাই লিখে নাও। 3 নাম্বার পয়েন্টটা লিখবা ঝুঁকি বিবেচনা। আমি আবারও বলছি ঝুঁকি বিবেচনা। আমি লেখার চেষ্টা করছি, আসলে এভাবে লেখা যায় না, তো আমি আপনার চেষ্টা করছি। দেখো সবাই খাতায় লিখে নাও ঝুঁকি বিবেচনা। ঝুঁকি খুব কঠিন হচ্ছে লেখাটা, দেখো ঝুঁকি বিবেচনা, ঝুঁকির উপরে অবশ্যই একটা চন্দ্রবিন্দু হবে। ঝুঁকি এই যে বিবেচনা, বিবেচনা এখান থেকে নিয়ে নিবা। এটা আমি কেন তোমাদেরকে দিলাম, কারণ খেয়াল তোমরা আগের যে টপিকটা পড়েছো, সেটার 3 নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে ঝুঁকি বিবেচনা। তো এই কারণে তোমরা যদি এখন তোমার হচ্ছে এই দেখো তোমরা ঝুঁকি পরিহার করেছো না, এখন যদি ঝুঁকি পরিহারের জায়গায় তুমি ঝুঁকি বিবেচনা লেখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি তোমাদের সুবিধার জন্য এটা চেঞ্জ করে দিলাম। এই দেখো ঝুঁকি পরিহার করেছে, এটা ছিল মুনাফা সর্বোচ্চকরণে। এখন তুমি সেই জায়গায় সম্পদ সর্বোচ্চকরণে দিবা ঝুঁকি বিবেচনা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আবার আর 1 ও 2 পয়েন্টটা আগেরটার সাথে মিলেই যাচ্ছে, তাহলে তোমার এর বড় পয়েন্টটা আর কষ্ট করে দিতে হচ্ছে না। তো তোমাদের সুবিধার জন্য আমি এই জিনিসটা করে দিলাম যে 3 নাম্বার পয়েন্টটার নাম চেঞ্জ করে আমরা করব যে আর্থিক সুবিধার পরিমাণগত গুণগত বিষয় বিবেচনা। এত বড় একটা পয়েন্ট আমরা করতে পারবো না, সেটার জায়গায় আমরা দিব হচ্ছে ঝুঁকি বিবেচনা। ঠিক আছে, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং কেন আমি ঝুঁকি বিবেচনা দিয়েছি তোমরা ভিতরের আলোচনাটা শুনলেই বুঝতে পারবা, কারণ ভেতরে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো বলেছে সম্পদ সর্বোচ্চকরণে প্রকল্পের পরিমাণগত এবং গুণগত, দেখো ব্র্যাকেট লিখেছি ঝুঁকি, ঝুঁকি দুইটি বিষয় সমানভাবে বিবেচনা করা হয়। তাহলে আমরা কি লিখবো, সম্পদ সর্বোচ্চকরণে ঝুঁকি বিবেচনা করা হয়। দেখো লাইনটা কত সোজা হয়ে গেল। অন্যদিকে মুনাফা সর্বোচ্চকরণে শুধুমাত্র পরিমাণগত বা মুনাফা বিষয়টা বিবেচনা করা হয়। পূর্বের উদাহরণে বসুন্ধরা গ্রুপের ক খ প্রকল্পের পরিমাণগত বিষয় যেমন মোট মুনাফা সমান হলেও তাদের গুণগত বিষয়ে ঝুঁকি সমান না। তো খ প্রকল্পের মুনাফা ওঠানামা বেশি, সেজন্য ঝুঁকিও বেশি। অর্থায়নের লক্ষ্য যদি সম্পদ সর্বোচ্চকরণ হয় তাহলে ফার্মটি ক প্রকল্পে গ্রহণ করবে, কারণ এর ঝুঁকি কম। দেখো আমি আবার আগের পৃষ্ঠায় যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এই যে এই উদাহরণটার কথা বলেছি 22 পৃষ্ঠায়, যে উদাহরণটা, এই উদাহরণটা দিয়ে পরের পৃষ্ঠায় আলোচনা করেছি। খেয়াল করে দেখো তোমরা নিজেরাই আমাকে গত ক্লাসে বলেছিলে মিস খ প্রকল্পের ঝুঁকি অনেক বেশি, কারণ খ প্রকল্পে একবার 20,000 হচ্ছে, আরেকবার কোনো টাকাই হচ্ছে না, আরেকবার 1,50,000।
ওঠানামা খুব বেশি, কিন্তু মুনাফা কিন্তু সমান। কিন্তু ক প্রকল্পে দেখো প্রথম বছরেই আমাদের আমরা বেশ ভালো একটা টাকা পেয়েছি, এবং আমাদের কিন্তু ঝুঁকির পরিমাণটাও কম, কারণ আমাদের কোনো বছরই নেগেটিভ হচ্ছে না। তো মুনাফা সমান হলেও ক প্রকল্পই আমাদের গ্রহণযোগ্য, কারণ সম্পদ সর্বোচ্চকরণ বলে তুমি ঝুঁকিটাকে বিবেচনা করো, আর মুনাফা সর্বোচ্চকরণ বলে তোমার মুনাফা সমান হলেই হয়, ঝুঁকির কোনো বিষয় না। তো আসলে এটা কিন্তু ঠিক না, বাস্তবে আমাদের ঝুঁকিটাও বিবেচনা করতে হয়। তো দেখো এই তিনটা বিষয় বিবেচনা করে একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অবশ্যই সম্পদ সর্বোচ্চকরণ হওয়া উচিত। আমি আবারও বলছি, কোন তিনটা বিষয়? আচ্ছা, আমাদের সময় কতটুকু আছে আমাকে আবার বললো, ঠিক আছে? হুট করে কেটে যাবে। 15তে শুরু করেছিলাম, তাই না? 11টায় শেষ হবে। হ্যাঁ, 10টা 15তে শুরু করেছিলাম। আচ্ছা, তো আমরা কি পড়লাম? যে আমরা পড়লাম হচ্ছে যে সম্পদ সর্বোচ্চকরণের তিনটা সুবিধা, প্লাস এই তিনটা সুবিধা দ্বারা আমরা আবার মুনাফা সর্বোচ্চকরণের তিনটা অসুবিধাও পড়ে ফেললাম। আবার আমরা কি পড়লাম? কেন একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সম্পদ সর্বোচ্চকরণ হওয়া উচিত। তাহলে একটা টপিক দিয়ে আমাদের তিনটা টপিক হয়ে গেল। আমার পরীক্ষায় যদি এটা সৃজনশীল প্রশ্ন আকারে আসে, আমি চাইবো প্রত্যেকের খাতায় এই তিনটা পয়েন্ট যাতে থাকে, ঠিক আছে? তাহলে তোমরা দেখবা যে এই প্রশ্নটিতে খুব ভালো নাম্বার আসে, 3-এ 3, 4-এ 4 পেয়ে যাওয়া যদি ঠিক করে লিখতে পারো। আর এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমাদের এই টপিকটা যেহেতু শেষ, আমরা একটা দুটো একটু কর্মপত্র দেখি। কর্মপত্র দেখলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। বলেছে যে সততা লিমিটেড তাদের উৎপাদন ব্যবস্থা আধুনিকরণ করেছে। আচ্ছা, 10 মিনিট আছে আমাদের। এর ফলে তাদের শেয়ার প্রতি আয় বেড়েছে, কিন্তু শেয়ারের মূল্য বাড়েনি। আচ্ছা, আমাকে বলো তো এটা কোন লক্ষ্য? কে বলতে পারবে? একটা প্রতিষ্ঠান সততা লিমিটেড তাদের উৎপাদন ব্যবস্থা আধুনিক করেছে, এর ফলে তাদের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে, কিন্তু শেয়ারের মূল্য বাড়েনি। এটা প্রতিষ্ঠানের কোন লক্ষ্য এটা অর্জিত হয়েছে? মুনাফা সর্বোচ্চকরণ। ভেরি গুড, খুবই খুশি মুনাফা। হলাম। কারণ তুমি কিভাবে বুঝতে পেরেছো আমাকে একটু বলে দাও। ম্যাম, কারণ শেয়ার মূল্যটা তো সম্পদ, এটা তো বাড়েনি, হ্যাঁ, এই খুব কারণে। সুন্দর, আমি এই উত্তরটাই শুনতে চেয়েছিলাম। দেখো, তার মানে ওর কাছে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। যখনই আমাদের উদ্দীপকে দেখবা যে শেয়ারের মূল্য বেড়েছে, তখনই তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এটা হচ্ছে তোমার কি সম্পদ সর্বোচ্চকরণের কথা বলেছে। আর যখন দেখবা শেয়ার প্রতি আয় বা মুনাফা বেড়েছে, তখন আমি ধরে নিবো এটা হচ্ছে কি মুনাফা সর্বোচ্চকরণ হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখবো। এই দুইটা দেখলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। আশা লিমিটেড 2018 সালে তাদের মোট লাভের মাত্র 15% লভ্যাংশ ঘোষণা করে। এর ফলে শেয়ারের মূল্যের ইতিবাচক পরিবর্তন হয়। ইতিবাচক পরিবর্তন মানে হচ্ছে শেয়ারের মূল্যটা বেড়েছে, ঠিক আছে? এটা কি হবে? এটা সম্পদ সর্বোচ্চকরণ। হ্যাঁ, সম্পদ সর্বোচ্চকরণ। একজনই শুধু উত্তর দিচ্ছে আর বাকিরা কেউ কথা বলছে না। তোমরাও তো পারবা, তাই না? তুমি কথা বলো, কথা বললে তো তোমরা শিখতে পারবা, তাই না? ও কিভাবে বুঝতে পারছে? দেখো, ও একটা জিনিস ধরে নিয়েছে যে শেয়ারের মূল্য বাড়লে আমার সম্পদ বাড়বে। আমি কিন্তু এতক্ষণ এটা নিয়েই বুঝাইছিলাম তোমাদের আজকের ক্লাসটাতে, যে শেয়ারের মূল্য বাড়লেই আমার হচ্ছে সম্পদ বাড়বে। আচ্ছা, আমি আরেকটা পড়ি দেখি। প্রথম দুটা তো পড়লাম, এখন তা করা যায়। একদম সহজ একটা পড়ি দেখি তোমরা এখন বুঝতে পারো কিনা। 5 নাম্বারটা। তাসনিম লিমিটেড একটি প্রকল্পে বিনিয়োগ করেছে যার নিট বর্তমান মূল্য ধনাত্মক। এটা কি? সম্পদ সর্বোচ্চকরণ। সম্পদ এই সর্বোচ্চকরণ। তো সবাই বুঝতে পেরেছো, কারণ নিট বর্তমান মূল্য দিয়ে আমরা সম্পদকে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে ম্যাম, 4 হুম, নাম্বারটা কি হবে? আচ্ছা, একটু পরে দেখি আমরা। প্রত্যাশা লিমিটেড তাদের শ্রমিকদের দক্ষ প্রশিক্ষণ দেয়, এর ফলে সম্পদ। তারা এই পরিমাণ কাঁচামাল দিয়ে অধিক পরিমাণ উৎপাদন করতে পারছে। আচ্ছা, অধিক পরিমাণ যদি উৎপাদন করে তাহলে আমাদের মুনাফাটা বাড়বে। তাহলে কি হবে? মুনাফা সর্বোচ্চকরণ হবে, ঠিক আছে? ও আচ্ছা ম্যাম। হ্যাঁ, একটু একটু বললাম না, এগুলো একটু কম করে দিয়েছে, তো পুরা লাইন লিখে নাই, একটু একটু করে লাইন লিখেছে তোমাকে। একটা মানে কি এর মতো দিয়েছে, মানে মাঝে মাঝে একটু ধরেও নিতে হবে আর কি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস দেখো, 8 নাম্বারটা। আকাশ লিমিটেড তাদের পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য বাজারে 10 লক্ষ টাকার বিজ্ঞাপন দেয়। এটা কি হবে?
বিক্রয় ম্যাম বৃদ্ধি, এটা মুনাফা। হ্যাঁ মুনাফা, এই তো বুঝতে পেরেছো, কারণ বিক্রি বাড়লে আমার মুনাফা বাড়বে। 9 নাম্বারটা 7 দেখো, নম্বরেও কি মুনাফা হবে? মহসিন লিমিটেড তাদের অফিসের জন্য একটি এসকেলেটর ও 2টি লিফট কিনেছে। আচ্ছা দেখো এখানে কিন্তু কেনার বিষয়টা হয়েছে, তাই না? অফিসের জন্য একটি এসকেলেটর ও 2টি লিফট কিনেছে, তার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গিয়েছে। এখন লিফট আর মুনাফা, যে লিফট এবং এসকেলেটর যে কিনেছে, খেয়াল করে দেখো টাকা চলে গিয়েছে কিন্তু সম্পদ কি হয়েছে মেয়েরা? বেড়েছে। সম্পদ সম্পদ বেড়েছে। বেড়েছে, তাহলে এটা কি হবে? সম্পদ সম্পদ সর্বোচ্চকরণ। সর্বোচ্চকরণ। এই তো, তার মানে আমাদেরকে এক লাইন তো একটু চিন্তা করতে হবে। লিফট আর এসকেলেটর দুইটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই না? তার মানে টাকা চলে গেল, এটা কিন্তু প্রতিষ্ঠানের সম্পদটা বেড়েছে। সম্পদ কিন্তু দুই ধরনের, আমরা একটু আগে পড়েছি, সেটা হতে পারে স্থায়ী সম্পদ, সেটা হতে পারে শেয়ার। ঠিক আছে? আচ্ছা তাহলে আরেকটা কোনটা পড়বো বলো? মোটামুটি সবগুলি হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর বাকি রইলো কোনটা? ম্যাম 10 নাম্বারটা একটু। আচ্ছা 10 নাম্বার। কেয়ার লিমিটেড এখন এমন পর্যায়ে উৎপাদন করেছে যেখানে কাঁচামালের অপচয় হচ্ছে না। আচ্ছা কেয়ার লিমিটেড এরকম পর্যায়ে উৎপাদন করছে যেখানে কাঁচামালের অপচয় হচ্ছে না, তার মানে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে সম্পদের দক্ষ বন্টন হচ্ছে, সম্পদগুলো নষ্ট হচ্ছে না, কাঁচামালের অপচয় হচ্ছে না, উৎপাদন বাড়বে, আমার মুনাফাও বাড়বে। এটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। আমরা কিন্তু মুনাফা সর্বোচ্চকরণের একটা পয়েন্ট করেছিলাম, মনে করে দেখো, সম্পদের দক্ষ বা সুষম বন্টন, এরকম একটা পয়েন্ট আমরা পড়েছিলাম মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে। তো কাঁচামালের অপচয় হচ্ছে না মানে হচ্ছে সম্পদের সম্পদের দক্ষ বন্টন হচ্ছে, প্রতিষ্ঠানের মুনাফাটা বৃদ্ধি হবে। ঠিক আছে? আচ্ছা এখন 11 নাম্বারটা তো এখানে নাই, তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছো, একটু রিডিং করবা বাসায়, তাই বুঝতে পারবা। আচ্ছা 11 নম্বরে বলেছে যে আগের পৃষ্ঠায় কি ছিল, আমি তো উঠায় ফেললাম। 11 নম্বরটাতে দেখি কি বলেছে। কসমিস লিমিটেড দুটি প্রকল্পের কথা বিবেচনা করছে যথা, আচ্ছা দুইটা প্রকল্পের কথা বলছে, দেখি যথা দিয়ে। আচ্ছা এখানে দুইটা প্রকল্প আছে, 1,50,000, 20,000, আর হচ্ছে টোটাল মুনাফা হচ্ছে 1,70,000 করে। দেখো কোম্পানি এতে বিনিয়োগ করে, আচ্ছা এতে বিনিয়োগ করে, তাহলে এটা কোন লক্ষ্য উর্জিত হয়েছে বলো তো? এটা মুনাফা সর্বোচ্চকরণ। না, এটা সম্পদ সর্বোচ্চকরণ। যখন আমরা দেখব প্রথম বছরের টাকাটা বেশি, প্রথম বছরের টাকাটা বেশি, তখন আমরা ধরে নিব এটা সম্পদ সর্বোচ্চকরণ। দেখো মুনাফা কিন্তু দুইটারই সমান, যদি মুনাফা সর্বোচ্চকরণ যদি বলো তো দুইটার মুনাফাই সমান, এটারও 1,70,000, এই এটারও 1,70,000, কিন্তু যেহেতু প্রথম বছরে তোমার 1,00,000 টাকা হয়েছে, তুমি এটাকে প্রথম বছরে বিনিয়োগ করলে তোমার আবার হচ্ছে টাকাটা বাড়বে, আস্তে আস্তে টাকাটা বাড়বে। ঠিক আছে? তো টাকাটা যেহেতু বাড়বে, তাহলে অর্থ সময় মূল্য বিবেচনা হিসেবে তোমার প্রকল্প এটাই বিনিয়োগ করা উচিত। অর্থ সময় মূল্য বিবেচনা করে হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এই দুইটা কোম্পানি এখানে বলেছে এক্স প্রকল্পে বিনিয়োগ করে। আচ্ছা এক্স প্রকল্পে বিনিয়োগ করেছে, দুইটারই কিন্তু মোট লাভ সমান, বলতো তাহলে এটা কোন লক্ষ্য হয়েছে? 12 নম্বরটা। সম্পদ সর্বোচ্চকরণ। প্রশ্নটা আগে দেখো, এক্স এক্স এ বিনিয়োগ করেছে, এক্স এর সবগুলো অ্যামাউন্ট ভালো করে দেখো, ভিতরে কি আছে? একটা -50,000 টাকা আছে, এটা কি আমরা দেখেছি? মাইনাস টাকাটা কিন্তু ঝুঁকি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ঝুঁকি বিবেচনা না করলে তো হবে না, তাহলে কি এটা সম্পদ হবে? নো ম্যাম। তাহলে এটা কি হয়ে যাবে? মুনাফা। ঠিক আছে? মুনাফা হ্যাঁ, সর্বোচ্চকরণ। ওই যে যেই 3টা পয়েন্ট পড়ালাম না, ওই 3টা পয়েন্ট সবসময় মাথায় রাখবা, তাহলে দেখবা যে যে কোনো উদ্দীপক যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবা। এবং একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করবো, কখনই প্রতিটা জিনিস ফিনান্সে প্রতিটা জিনিস ইভেন কমা পর্যন্ত তুমি খেয়াল করে দেখবা। অনেক সময় কমা আমরা উল্টাপাল্টা করলে আমাদের ডিজিটটা মানে 70,000-এর জায়গায় দেখা যাবে আমি 60,000 লিখে ফেলেছি, এই মাইনাসটা না দেখলে আমার উত্তরটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমরা শুধুমাত্র মানে লাস্টের উত্তরটা দেখবো, আমরা পুরো জিনিসটা খেয়াল করে দেখবো। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এই টপিকটা শেষ, আমার ধারণা তোমরা ভালো বুঝতে পেরেছো, এটা বাসায় 2-3 বার পড়বা, সবাই পারবা। আর এরপরে দেখো, ফার্মের সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ সিদ্ধিকরণ কিভাবে হয়, এগুলো এখন পারবা, তোমরা সবাই বুঝে গিয়েছো, জাস্ট রিডিং করলে এটা পেরে যাবা।
মুনাফা সর্বোচ্চকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য। আজকের ক্লাসে এই পার্থক্যটা হয়ে গেছে, দুইটার মধ্যে আমরা পার্থক্য করে ফেলেছি, এটাও পেরে যাবে আজকের ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে। এই যে দেখো, এখন যে পরবর্তীতে আমাদের যেটা আছে হিসাব বিজ্ঞান এবং অধ্যয়নের মধ্যে পার্থক্য, এটা আমাদের পড়া লাগবে। আরেকটা টপিক হচ্ছে যে ব্যবসায় অধ্যয়ন ও সরকারি অধ্যয়নের মধ্যে পার্থক্য কি কি আছে একটু দেখছি। আর আছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। তাহলে এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের আসলে বাকি আছে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের পরীক্ষা যখন প্রশ্ন করব, যেহেতু আমাদের মনে হয় সিটির আগেকার ক্লাস পাচ্ছি আমরা, তোমাদের 5 তারিখ থেকে সিটি, তাই না? না, সিটির আগে মনে হয় ক্লাস আর পাচ্ছি না, নাকি শনিবারে পাবো? শনিবারে কয় তারিখ? 5 তারিখ না ম্যাম? শনিবারে তো ক্লাস হবে না, পরীক্ষা তো। ও পরীক্ষায় তো, আচ্ছা। তাহলে আমাদের পরীক্ষার জন্য আমরা ওইটুকুই পড়বো, আমি যেটুকু পড়েছি ওইটুকুই পড়বো। আর এমসিকিউ তো এই জন্য আমি বলেই দিয়েছি, চ্যাপ্টারের পেছনগুলো আমরা পড়বো। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে তোমাদের প্রশ্ন করবো না, যাও, যেটা আমি পড়াই নাই। আর হচ্ছে আমি এই যে হিসাব বিজ্ঞান আর অর্থায়নের মধ্যে পার্থক্য, এখান থেকে প্রশ্ন করবো না, এই দুটো টপিক বাদ দিয়েই প্রশ্ন করবো। কিন্তু বাদ বাকি গুলা তোমরা খুব সুন্দর করে পড়বা। আশা করি পরীক্ষার পরে আমরা এগুলো শেষ করে দেন আমরা টিইটি প্রশ্ন করতে পারবো, ঠিক আছে? আর যে মেয়ে এমসিকিউ পারবে সে কিন্তু ফিনান্সে ভালো করবে, এটা তোমরা আগে পরেই জানো, ঠিক আছে? এমসিকিউ হচ্ছে মেইন তোমার চ্যাপ্টারের মূল নলেজ। আচ্ছা, তাহলে মেয়েরা আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ যারা আজকে হচ্ছে আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো। তো আমি আগেই বলেছি আমার ল্যাপটপটা প্রবলেম করার কারণে হচ্ছে আমি গতকাল ক্লাসটা নিতে পারি নাই। তো হ্যাঁ বলো ম্যাম, কোন দুটি টপিক বাদ দিয়েছেন? এই যে একটু আবার বলুন। দেখো, এই যে স্ক্রিনে আছে 1.1